ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমার যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির একটা সেট নিয়ে এসেছি। অলরেডি আমি কিন্তু 4টে মতো হিস্ট্রি পিওয়াইকিউ মানে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির হিস্ট্রি পিওয়াইকিউ সেট আপলোড করে দিয়েছি। আজকের আমি ডাব্লিউবিসিএস 2004-এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রিলিমিনারি সেটটা নিয়ে এসেছি। তবে এই সেটটায় পুরো 4টা কমপ্লিট হয়নি, মানে 2004 সালে অনেক প্রশ্ন ছিল, কমপ্লিট হয়নি। আমি খুব চেষ্টা করব কালকেরই কিন্তু ডাব্লিউবিসিএস হিস্ট্রি 2004টা পুরো কমপ্লিট করে দেওয়ার। যদি না পারি আমি বুধবারের মধ্যে কমপ্লিট করে দেবো। তবে আশা করছি ডাব্লিউবিসিএস 2004 দুটো সেটাই কমপ্লিট হবে। আজকে একটা সেট আপলোড করলাম এবং কালকের আশা করছি আমি কমপ্লিট করে দিতে পারবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর এই যে ভিডিওগুলো দেখছো এটা কিন্তু পার্টিকুলারলি কোনো একটা পরীক্ষার জন্য নয়। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন মানেই বুঝতে পারছো এই প্রশ্নগুলো কিন্তু ভারতবর্ষের যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য এবং পশ্চিমবঙ্গের যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য সমভাবে উপযোগী। তো আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও জয়েন করনি তারা কিন্তু আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও প্রতিটা ভিডিওর শেষে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি, ওখান থেকেও তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অনায়াসে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দিন ই ইলাহি আকবরের চরম নির্বুদ্ধিতার চরম নিদর্শন কে বলেছিলেন? মানে দিন ই ইলাহি ধর্মমত যেন আকবর প্রবর্তন করেছিলেন, সম্রাট আকবর অ্যারাউন্ড 1581 সাল এবং অনেকের মতে 1582। অনেক সময় এটাও আসে যে দিন ই ইলাহি ধর্ম আকবর কত সালে প্রবর্তন করেছিলেন, ওটা অপশানের ওপর মারতে হবে। 1581 যদি থাকে তো ওটা মারবে, না হলে 1582 থাকলে 1582 মারবে। দুটো দিয়ে কনফিউজ করবে না, বেশিরভাগ ক্ষেত্রে 1582টা পাবে, কিংবা 1581 পেলে ওটা মেরো। আর কে বলেছিলেন এই দিন ইলাহি ধর্মমত প্রবর্তন করাটা আকবরের একটা চরম নির্বুদ্ধিতা? V.S. স্মিথ, এলিয়ট, বদায়ুনি, ফৈজি। সঠিক উত্তর কি হচ্ছে আমাদের যে ভিনসেন্ট স্মিথ কিন্তু আমাদের আকবরের এই যে দিন ইলাহি ধর্ম প্রবর্তন করেছিলেন সেটাকে চরম নির্বুদ্ধিতা বলেছিলেন, তার আকবরের চরম নির্বুদ্ধিতা বলেছিলেন। আর এই দিন ইলাহি সম্বন্ধে কিন্তু অনেক নোট আমি অলরেডি দিয়েছি এবং দিন ইলাহি একমাত্র হিন্দু যিনি গ্রহণ করেছিলেন উনি ছিলেন বীরবল, যার যেন আসল নাম মহেশ দাস। এই সম্বন্ধে আমি আগের নোট দিয়েছি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সারা ভারত কৃষক সভার প্রথম সভাপতি কে ছিলেন? সরি বন্ধুরা, এনজি রঙ্গ, সুদিন প্রামাণিক, স্বামী সহজানন্দ সরস্বতী, রাম মনোহর লোহিয়া। সঠিক উত্তর হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। সারা ভারত কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। এই যে সারা ভারত কিষাণ সভা, অল ইন্ডিয়া কিষাণ সভা, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটাও কিন্তু আসে। এটাও কিন্তু এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এই একটা প্রশ্ন থেকেই দেখবে অনেক কটা প্রশ্ন তোমরা আরও তৈরি করে নিতে পারবে। প্রতিষ্ঠা হয়েছিল 1936 সালে, আর যখন প্রতিষ্ঠা হয় এর সভাপতি হয়েছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। এবং যদি সম্পাদক জানতে চায়, মানে যদি সেক্রেটারি জানতে চায়, তাহলে কিন্তু এনজি রঙ্গ প্রথম সেক্রেটারি ছিল সারা ভারত কৃষক সভার, এনজি রঙ্গ। আর প্রেসিডেন্ট ছিলেন প্রথম স্বামী সহজানন্দ সরস্বতী। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্ত, রেভারেন্ড জেমস লং, হরিশ্চন্দ্র মুখার্জি, কালীপ্রসন্ন সিংহ। সঠিক উত্তর কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই নীলদর্পণ নাটকটা অনুবাদ করেছিলেন ইংরাজিতে। এই নীলদর্পণ নাটক সম্বন্ধে আমি একটা নোট দিয়েছি, তোমরা জানো দীনবন্ধু মিত্রের রচনা করা একটা বিখ্যাত নাটক। বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কি ছিল? সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী পত্রিকা, সংবাদ প্রভাকর। সঠিক উত্তর হচ্ছে সমাচার দর্পণ। ঠিক আছে, বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম ছিল সমাচার দর্পণ, 1818 সালে। ঠিক আছে, 1818 সালে কিন্তু এই সমাচার দর্পণ প্রকাশিত হয়। প্রথম কোথা থেকে প্রকাশিত হয়েছিল? আমাদের যে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন সোসাইটি বা ব্যাপটিস্ট পেস, এইভাবেও দেখতে পারো, খুব ভালো করে মনে রাখবে। আর এর যে সম্পাদক ছিল জন ক্লার্ক মার্সম্যান। দেখবে এই সেটেই একটা প্রশ্ন আছে, মানে আজকেরই আসছে, সেখানে দিচ্ছে কিন্তু যে সমাচার দর্পণের প্রতিষ্ঠাতাকে। আবার একই সেটে একটা প্রশ্ন থেকেই একটা সেটেতেই মানে 2004 সালে ভাবো যে এইটা থেকেই দুটো প্রশ্ন, মানে দুটো কমন প্রশ্ন আর কি এসেছিল। এখানে দিয়েছে প্রথম সংবাদপত্রের নাম কি, ওখানে দিয়েছে সমাচার দর্পণের আর কি প্রতিষ্ঠাতাকে। এরম টাইপের একটা আছে, একটু পরে আসবে দেখবে, স্যার জন ক্লার্ক মার্সম্যান। ঠিক আছে,
আর এই সম্বন্ধে তোমাদের একটু নোট দিয়ে রাখি, একটু মুখে বলে দিই, যদি কখনো দেখো যে প্রথম ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র, মানে ধরো যে কোনো ভারতীয় ভাষায়, তোমরা জানো যে মানে আমাদের হিকিস যে বেঙ্গল গ্যাজেট, ওটা তো ইংলিশি ভাষায় প্রকাশিত হয়েছিল, ওটাই কিন্তু ভারতের প্রথম সংবাদপত্র ছিল। কিন্তু যদি কোন ভারতীয় ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র, সেটা ছিল এই সমাচার দর্পণ। এটাও কিন্তু ঘুরিয়ে আসতে পারে। প্রথম ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র ছিল আমাদের সমাচার দর্পণ। এটা ভালো করে মনে রেখো। এই নোটটা যদি আমি দুবারই ভেবেছিলাম এটা আমি লিখে দেবো নোটটা, কিন্তু দুবারই আমি মিস হয়ে গেছে। আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করার সময় মনে থাকলে দেবো, নাহলে এই প্রশ্নটা দেখবে আবার রিপিট হবে, তখন আমি দিয়ে দেবো। এই প্রশ্নটা কিন্তু আসে যে, ধরো আরেকবার দেখিয়ে দিই, প্রথম ভারতীয় ভাষায় প্রকাশিত, মানে ভারতীয় যে কোনো ভাষায় আর কি, এটাই প্রথম প্রকাশিত সংবাদপত্র, তার নাম কি? এটা হচ্ছে সমাচার দর্পণ। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কবে গঠিত হয়েছিল? ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1944, 1934, 1937, 1924। সঠিক উত্তর কিন্তু 1934 সালে এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর প্রতিষ্ঠাতা ছিল, দেখো এইখানে একটু আগে বলে দিই, এর প্রতিষ্ঠাতার সঙ্গে কারা কারা জড়িত ছিল এই প্রতিষ্ঠার সঙ্গে, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের সঙ্গে, প্রতিষ্ঠার সঙ্গে কারা কারা জড়িত ছিল? জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, আচার্য নরেন্দ্র দেবা, এটা অনেক জায়গায় আচার্য নরেন্দ্র দেবও পাবে, ইউসুফ মেহরলি মার্চেন্ট। এই কটার নাম একটু ভালো করে মনে রেখো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল সম্বন্ধে প্রশ্ন আসে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। এবং যদি দেখো যে কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা কে করেন, অপশানে দেখবে 3টে অপশানের সঙ্গে জয়প্রকাশ নারায়ণটাই আছে। এই বাকিগুলো তবু মনে রেখো, যদি ইনকেস জয়প্রকাশ নারায়ণ না দেয়, একটু তোমাদের কনফিউজ করার জন্য, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যদি দেয় যে কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা থাকে, 3টে অপশানের সঙ্গে জয়প্রকাশ নারায়ণই আছে, ওটাই সঠিক উত্তর হবে। তবে বাকিগুলো মনে রেখো, এরা জড়িত ছিল। আর প্রথম সভাপতি ছিল আচার্য নরেন্দ্র দেব, ঠিক আছে, বা নরেন্দ্র দেবা। তো আর সম্পাদক ছিল, প্রথম সম্পাদক ছিল জয়প্রকাশ নারায়ণ। তাহলে প্রতিষ্ঠাতা কে ছিল? জয়প্রকাশ নারায়ণ। এছাড়াও বাকিগুলো মনে রেখো, প্রথম সেক্রেটারি কে ছিল? জয়প্রকাশ নারায়ণ। আর প্রথম প্রেসিডেন্ট ছিল আচার্য নরেন্দ্র দেবা। আর 1934 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব জলের মতো মনে রেখো। আর কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে 3টে অপশনের সঙ্গে জয়প্রকাশ নারায়ণই আছে, এটাই 99% সময় আসে। গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? ঠিক আছে, ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন। ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন, খেড়া, আমেদাবাদ, চম্পারণ, চৌরি চৌরা। সঠিক উত্তর হচ্ছে চম্পারণ। গান্ধীজি ভারতবর্ষে যে সত্যাগ্রহ আন্দোলন করেছিল প্রথম, সেটা কিন্তু খেড়াতে। আর খেড়া তোমরা জানো যে এটা বিহারে অবস্থিত, মানে বিহারের তিরকুট জেলাতে অবস্থিত খেড়া। 1917 সালে কিন্তু উনি এই চম্পারণ সত্যাগ্রহ কিন্তু করেছিলেন। আর মানে নীলকর সাহেবের একটা তিনকাঠিয়া ব্যবস্থা আর কি, ওখানে একটা তিনকাঠিয়া ব্যবস্থা প্রবর্তন করে কৃষকদের আর কি শোষণ করার একটা পদ্ধতি, সেটাই নীলকর সাহেবরা ওখানে চালু করেছিল, তিনকাঠিয়া পদ্ধতি। তার বিরুদ্ধেই কিন্তু এই গান্ধীজি এই সত্যাগ্রহটা করেছিলেন। এটাও আসতে পারে অনেক সময়, তিনকাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে সত্যাগ্রহটা করেছিলেন। আর গান্ধীজি 3টে সত্যাগ্রহ করেছিলেন, তোমরা জানো, চম্পারণ সত্যাগ্রহ, খেড়া সত্যাগ্রহ, আমেদাবাদ সত্যাগ্রহ। খেড়া সত্যাগ্রহটা 1918 সালে, আর আমেদাবাদ সত্যাগ্রহটাও কিন্তু 1918 সালে। ডেটটা একটু পরে, মানে আমেদাবাদ সত্যাগ্রহটা একটু, আর ওইটা পাশাপাশিই করেছিলেন আর কি, প্যারালালি করেছিলেন দুটো, মানে এখানে ওখানে দুটো একসাথেই করছিলেন আর কি। গুজরাটের যেটা খেড়া সত্যাগ্রহ, এটা কিন্তু গুজরাটের একটা জেলা খেড়া। আর তোমার আমেদাবাদ তো বুঝতেই পারছো গুজরাটে অবস্থিত। মানে তোমার আমেদাবাদের সত্যাগ্রহ, এটা কিন্তু একটা সুতাকলের শ্রমিকদের একটা আর কি বেতন রিলেটেড এটা ছিল। আর খেড়া সত্যাগ্রহটা কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বযুদ্ধ, মানে তোমার যে রেগুলার যে জিনিসপত্রগুলো লাগে তার দাম বৃদ্ধি, তার জন্য যে খাজনার জন্য যে উৎপীড়ন করা হতো, তার এগেনস্টে এটা করেছিল। আবার এই সব যে বিদ্রোহগুলো হয়েছিল, এই বিদ্রোহগুলো কিন্তু অনেক সময় কি জিজ্ঞেস করতে পারে যে গান্ধীজির সহযোগী কে ছিল, মানে এইভাবেও আসতে পারে। যেমন খেড়ার চম্পারণ সত্যাগ্রহতে রামকুমার শুক্লা কিন্তু গান্ধীজির মানে সহযোগী ছিল, এইটা বলতে পারো। আর খেড়া সত্যাগ্রহতে ছিল ইন্দুলাল জাজিক বলে একজন ছিলেন। আর তোমার যে আমেদাবাদ সত্যাগ্রহতে কিন্তু একজন ছিলেন, যে একটা কেমিক্যাল কোম্পানি, সারাভাই কেমিক্যাল কোম্পানি, তার কন্যা তানসুইয়া বেহেন, এরম একজন ছিলেন আর কি। মানে এইগুলোও অনেক সময় আসে, কিন্তু বেশিরভাগ এই ইন্দুলাল জাজিক, ইনি কিন্তু, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি অনেক সময় দেখো যে ইন্দুলাল জাজিক গান্ধীজির সঙ্গে কোন সত্যাগ্রহতে অংশগ্রহণ করেছিলেন, তখন সঠিক উত্তর হবে আমাদের খেড়া সত্যাগ্রহ, ঠিক আছে। আর রামরতন শুক্লা কিন্তু চম্পারণ সত্যাগ্রহতে, আর তানসুইয়া বেহেন কিন্তু আমেদাবাদ সত্যাগ্রহতে। এটা একটু ভালো করে মনে রেখো।
তো চলো পরের প্রশ্ন বন্ধুরা, একটু অ্যানালাইজ করে দিলাম। কোন ভাইসরয়ের সময় দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল? WBCS 2004-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড রিপন। এই সম্বন্ধে বহুবার নোট দিয়েছি। সঠিক উত্তর হবে লর্ড লিটন। মানে এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে আমি বলে দিয়েছি। লর্ড লিটনের সময় কিন্তু দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল। এটা কিন্তু ভার্নাকুলার পেস অ্যাক্ট নামেও পরিচিত, তোমরা জানো এটা ভার্নাকুলার পেস অ্যাক্ট নামেও পরিচিত। আর এই অ্যাক্ট কিন্তু মানে তুলে দিয়েছিলেন লর্ড রিপন 1882 সালে। লর্ড লিটন চালু করছে আর লর্ড রিপন তুলে দিচ্ছে। 78 সালে চালু হচ্ছে আর 1882 সালে উঠে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রেখে দিও। আর দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার পেস অ্যাক্ট দুটোই কিন্তু এক। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতকে ব্রিটিশ শাসনকে ব্রিটিশ ঐতিহ্য বিরোধী বর্ণনা করেছিলেন? মানে ভারতের যে ব্রিটিশ শাসন, এটা হচ্ছে আমার একটু হয়তো আমার এই শব্দটা একটু লেখা ভুল হয়েছে, আমার মনে হচ্ছে টাইম মিস্টেক হয়েছে কিছু একটা। মানে নিম্নলিখিত যে চারটে এই যে অপশানে দেখছো, এই চারজনের মধ্যে কে মানে ভারতে যে ব্রিটিশরা শাসন করতো সেই শাসন ব্যবস্থাকে ব্রিটিশ ঐতিহ্য বিরোধী বলে বর্ণনা করেছিলেন? দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোপাল কৃষ্ণ গোখলে। দাদাভাই নৌরোজি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা জানো যে এটা দাদাভাই নৌরোজির রচিত বিখ্যাত গ্রন্থ প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই সম্বন্ধে আগে বলেছিলাম তোমাদের। দাদাভাই নৌরোজির সম্বন্ধে পুরো নোট দেওয়া আছে। তোমরা আমার হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার সেটগুলো বিভিন্ন যে মিসলেনিয়াস WBCSেও দিয়েছি, ক্লার্কশিপের সময়ও দিয়েছি, NTPCর সময়ও দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। এছাড়াও আমি WPSI ও কনস্টেবলও কমপ্লিট করে দিয়েছি। বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাস করেন? WBCS 2004-এর প্রশ্ন। লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড রিপন, লর্ড ক্যানিং। সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। 1856 সালে কিন্তু বিধবা বিবাহ আইন কিন্তু লর্ড ক্যানিং কিন্তু পাস করেছিলেন। ঠিক আছে, এইখানে কিন্তু তোমরা বেশিরভাগ জায়গায় দেখবে অনেক সময় যে উত্তরটা লর্ড ডালহৌসি হচ্ছে, কিন্তু ওটা ভুল হবে। মানে আমার মতে কিন্তু ওটা ভুল উত্তর। তোমরা কিন্তু একটু তোমাদের যদি কোনো মতান্তর থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। বিধবা বিবাহ আইন মানে উইডো রিম্যারেজ অ্যাক্ট কিন্তু পাস হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। আর এটা কিন্তু যদি বলে যে এটা প্রণয়ন হয়েছিল, মানে যদি আসে যে মানে এটার যে খসড়া প্রস্তুত হয়েছিল সেইটা কিন্তু লর্ড ডালহৌসির সময়। মানে তোমাদের ওই শব্দটা দেখতে হবে। ঠিক আছে, যে উইডো রিম্যারেজ অ্যাক্ট কখন আর কি প্রণয়ন হয়েছিল সেটা লর্ড ডালহৌসির সময় আর বিদ্যাসাগরের প্রচেষ্টায় পঞ্চদশ রেগুলেশন দ্বারা। আর লর্ড ক্যানিং যখন আমাদের ভারতের প্রথম ভাইসরয় ও শেষ গভর্নর জেনারেল, তোমরা জানো ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় হিসাবে যখন আর কি ভারতের শেষ গভর্নর এটা বলা ঠিক হবে না, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ছিল। ভারতের প্রথম ভাইসরয় হিসাবে লর্ড ক্যানিং যখন পদে অধিষ্ঠিত হলেন তখন কিন্তু উনি এই ডালহৌসির যে বিধবা বিবাহ আইনের খসড়া প্রস্তুত করে গেছিলেন ডালহৌসির সময়, ওইটা কিন্তু পাশ করেছিলেন। ঠিক আছে, তাহলে যদি আসে পাশ করে এইটা আসে তখন সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টার ফলে এই আইন প্রণয়ন হয়। ঠিক আছে, তাহলে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিল। এবং দেখবো ওখানে যখন যেমন আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক, সেরকমই ওখানটা আবার শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। আবার এই গভর্নর জেনারেল দিয়ে আবার অন্যভাবেও প্রশ্নটা আসতে পারে, তোমরা একটুখানি চাইলে দেখতে পারো। যাক, ওটা এখানকার ওই প্রশ্নটা এখানকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে যদি আসে যে প্রণয়ন হয়েছিল কখন, তখন সঠিক উত্তর হবে বা খসড়া প্রস্তুত হয়েছিল তখন হবে লর্ড ডালহৌসি। আর যদি দেখো যে পাস হয়েছিল এই কথাটা উল্লেখ থাকে তখন সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। আর কততম রেগুলেশন দ্বারা? পঞ্চদশ রেগুলেশন দ্বারা। যেমন সতী সিস্টেম ব্যান হয়েছিল, মানে আমাদের যে সতীদাহ প্রথা ওটা অ্যাবলিস্ট হয়েছিল সপ্তদশ রেগুলেশন দ্বারা রাজা রামমোহনের প্রচেষ্টায় লর্ড বেন্টিংয়ের সময়। লর্ড উইলিয়াম বেন্টিং। কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? WBCS 2004-এর প্রশ্ন। 1906, 1909, 1905, 1920। সঠিক উত্তর কিন্তু 1906 সালে কিন্তু তোমরা জানো সর্বভারতীয় মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার সময় এটা কোথায় হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে, এবং এর প্রতিষ্ঠাতা ছিল নবাব সলিমুল্লাহ বা খাজা সলিমুল্লাহ, এইভাবেও জানতে অনেক জায়গায় দেখতে পাবে। এর প্রথম সভাপতি ছিল সুলতান মুহাম্মদ শাহ আগা খান, যিনি তৃতীয় আগা খান নামে বেশি পরিচিত। প্রথম সভাপতি ছিল কিন্তু তৃতীয় আগা খান, এটাই একটু ভালো করে মনে রাখবে। এবং অনেক সময় দেখবে যে এর সদর দপ্তর লখনৌ ছিল, এবং ডন বলে একটা ম্যাগাজিন, সেটা কিন্তু এদের সংবাদপত্র ছিল এই মুসলিম লীগের।
সাধারণত কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? চাণক্য, নানা ফড়নবিস, আবুল ফজল, আলীবর্দী খান। সঠিক উত্তর হচ্ছে চাণক্যকে কিন্তু ভারতের মেকিয়াভেলি বলা হয়। ঠিক আছে, চাণক্যকে কিন্তু ভারতের মেকিয়াভেলি বলা হয় এবং নানা ফড়নবিসকে কিন্তু মারাঠাদের মেকিয়াভেলি বলা হয়। বোথ আর ডিফারেন্ট। ঠিক আছে, একটুখানি তোমরা চোখ কান খোলা রেখে উত্তরটা দিও। যদি আসছে মারাঠাদের মেকিয়াভেলি কাকে বলা হয় তখন হবে নানা ফড়নবিস, আর যদি ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয় তখন হবে কৌটিল্য বা চাণক্য। চলো পরের প্রশ্ন, কার প্রয়াসে বয়স সম্মতি আইন পাশ হয়েছিল? এজ অফ কনসেন্ট অ্যাক্ট। ঠিক আছে, মানে যে বিয়ের বয়স আর কি, এটাই বলতে চেয়েছে ওরা আর কি, ওইটা দেয়নি। কে আর কামা, বিএম মালাবাড়ি, হরিনারায়ণ আপ্তে, কৃষ্ণ শাস্ত্রী, চিপলঙ্কার। সঠিক উত্তর হবে বিএম মালাবাড়ি। যেমন ধরো আমাদের যেই বিধবা বিবাহ সম্বন্ধে একটু আগে বলছিলাম, তার পিছনে অক্লান্ত প্রচেষ্টা কার ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে সতী সিস্টেম ব্যান হয়েছিল, এই যে নিষ্ঠুর সতীদাহ প্রথা ব্যান হয়েছিল, এর পিছনে লর্ড উইলিয়াম বেন্টিক হয়তো আইনটা প্রণয়ন করেছিল, কিন্তু এর পিছনে অক্লান্ত প্রচেষ্টা ছিল আমাদের ভারতের নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায়। সেরকমই এইখানে যে দেখছো যে এজ অফ কনসেন্ট অ্যাক্ট বা বয়স সম্মতি আইন, এটা কিন্তু বিএম মালাবাড়ির সময় কিন্তু প্রচেষ্টায় কিন্তু এটা পাশ হয় এবং ওনার পুরো নামটাও কিন্তু মনে রাখবে, বেহরামজি মেরওয়ানজি মালাবাড়ি জেপি। কারণ কি হয়, যেহেতু এনারা একজন বিখ্যাত সোশ্যাল রিফর্মার, সোশ্যাল রিফর্মের সঙ্গে যুক্ত, সামাজিক সংস্কারের সঙ্গে যুক্ত, এনাদের নামগুলো কিন্তু পুরোটাও মনে রাখবে। কারণ এইগুলো কিন্তু অনেক সময় তোমাদের যখন ইন্টারভিউ দেবে এই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে। তোমরা যখন ধরো তোমরা জিজ্ঞেস করলো, তোমরা বললে বিএম মালাবাড়ি, তখন ওরা আর কি বলবে যে পুরো নামটা বলো। তো পুরো নামটা যখন তোমরা বলতে না পারলে বলবে তাহলে তোমাদের জানা উচিত, মানে তোমাদের ওরা আর কি এক্সপেক্ট করবে তোমরা জানো পুরো নামটা। ঠিক আছে, এইরকম আর কি। পারলে এই বড় বড় মনীষীদের দেখবে যেগুলো শর্টে দেওয়া আছে বইতে, তাদের পুরো নামটা জেনে রাখার চেষ্টা করবে, যে বি ফর কি, এম ফর কি, এরকম আর কি। বেহরামজি মেরওয়ানজি মালাবাড়ি জেপি ওনার পুরো নাম। আর ওই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ল্যান্সডাউন। কত সালে পাস হয়েছিল এজ অফ কনসেন্ট অ্যাক্ট? 1891 সালে লর্ড ল্যান্সডাউনের আমলে পাস হয়েছিল। আর বিবাহের বয়সটা 10 থেকে বাড়িয়ে 12 বছর করা হয়েছিল। এই নিয়ে আবার অনেক বিতর্কও হয়েছিল, মানে অনেকে এটার বিরুদ্ধে আর কি কথা বলেছিল। তাহলে এই যে বিবাহের বয়স 12 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, এইটা আর কি পাস করা হয়েছিল। তাহলে ওই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ল্যান্সডাউন। যেমন বিধবা বিবাহের সঙ্গে লর্ড ডালহৌসি আর লর্ড ক্যানিংয়ের নামটা জড়িত। আমাদের সতী সিস্টেমের ব্যান করা, মানে সতীদাহ প্রথার সঙ্গে আমাদের যে বিলুপ্ত করার পিছনে কার নাম জড়িত? লর্ড উইলিয়াম বেন্টিকের নাম জড়িত। আর এখানে লর্ড ল্যান্সডাউনের নাম জড়িত। খুব ভালো করে মনে রাখো, 1891 সালে কিন্তু এটা কিন্তু চালু হয়। হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন। হরিশচন্দ্র মুখার্জি, শিশির কুমার ঘোষ, মধুসূদন দত্ত, রামনারায়ণ বসু। সঠিক উত্তর কিন্তু হরিশচন্দ্র মুখার্জি, যিনি কিন্তু এই হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন। আর এই যে 1853 যেটা দিয়েছি আমি, এটা আর কি একটুখানি হয়েছে, ভুল হয়েছে আমার। মানে হিন্দু পেট্রিয়টটা প্রতিষ্ঠা হয়েছিল, হিন্দু পেট্রিয়ট যে পত্রিকা ওটার প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1853 সালে। আর ওনার ওই যে যদি কখনো আসো যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হিন্দু পেট্রিয়ট, তখন হবে কিন্তু মধুসূদন ঘোষ। ঠিক আছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হিন্দু পেট্রিয়ট, তখন হবে মধুসূদন ঘোষ। ইন হুইচ ইয়ার? 1853। হরিশচন্দ্র মুখার্জি কিন্তু 1853 সালে সম্পাদক হয়নি, এটা আমার একটুখানি মানে হয়ে গেছে। যদ্দূর আমার মনে পড়ছে উনি 1855 সালে নাগাদ এনার দায়িত্ব নিয়েছিল। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সালটা। যাই হোক, তোমরা মনে রেখো যে হিন্দু পেট্রিয়ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এটাই আসবে, কখনো আসবে না যে হরিশচন্দ্র মুখার্জি কত সালে ওর মানে দায়িত্ব নিয়েছিলেন। 1853 সালে হিন্দু পেট্রিয়টের প্রতিষ্ঠা করেন মধুসূদন ঘোষ। আমি ওটাই ব্যাকেটে লিখে দিয়েছি। এবং এর কিন্তু এইটা কিন্তু খুব ভাইটাল। হিন্দু পেট্রিয়টের যদি আসে, দেখো এখানে 4টে অপশানের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ নেই, তাহলে আমরা অনায়াসেই কিন্তু হরিশচন্দ্র মুখার্জি দিয়ে দিতে পারি, বা হরিশচন্দ্র মুখোপাধ্যায় অনেক জায়গায় দেখতে পাবে, বা হরিশ মুখার্জি দেখতে পাবে। এই সম্বন্ধে দেখবে আরেকটা কোশ্চেন আজকে দেওয়া আছে, মানে 4 সালের প্রশ্ন তৈরি করতে গিয়ে আমি দেখলাম যে একই কোশ্চেন মানে একটা সেটেই দুবার এসে গেছে, মানে একটু বিভিন্নভাবে। কিন্তু তোমরা যদি জানো, মানে 4 নম্বর পেয়ে যাবে, মানে দুটো কোশ্চেনে 4 নম্বর পেয়ে যাবে আর কি। এই যে প্রথম সেক্রেটারি বা সম্পাদক ছিল গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু হরিশচন্দ্র মুখার্জি যতদূর সম্ভব আমার মনে পড়ছে দ্বিতীয় সম্পাদক ছিলেন। আর হরিশচন্দ্র মুখার্জি কিন্তু হিন্দু পেট্রিয়টের দায়িত্ব নেওয়ার পর কিন্তু ওটাকে কিনেও নিয়েছিলেন যতদূর। আর ওনার নাম কিন্তু দেশে বিদেশে প্রচুর জায়গায় ছড়িয়ে গেছিলো। আর মানে হিন্দু পেট্রিয়টের মূল যে আর কি প্রাণভোমরা ছিল হরিশচন্দ্র মুখার্জি, কিন্তু এর প্রতিষ্ঠাতা ছিল মধুসূদন ঘোষ, 1853 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আর এর প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। অনেক জায়গায় কিন্তু প্রথম সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি দেখাবে, কিন্তু সেটা ভুল। প্রথম সম্পাদক সব সময় গিরিশচন্দ্র ঘোষ হবে, ভালো করে মনে রেখো। যদি এইরকমভাবে ইন্ডিকেট করে দেয় যে হিন্দু পেট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন, অপশানে যদি দেখো যে হরিশচন্দ্র মুখার্জিও আছে, গিরিশচন্দ্র ঘোষও আছে, তখন সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ দেবেন। এবং এই যে এটার সঙ্গে কিন্তু এই পত্রিকাটার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও জড়িত ছিলেন।
কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন? WBCS 2004-এর প্রশ্ন। দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, ফারুক শিয়ার আর জাহানদার শাহ। ঠিক আছে, জাহানদার শাহ। সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন। ঠিক আছে, এই সম্বন্ধে কিন্তু বহুবার নোট দিয়েছি আমি, তবু আজকে আরেকবার দিয়ে দিয়েছি। 1764 সালে তোমরা জানো যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? মুঘল ও ব্রিটিশদের মধ্যে, কিংবা যদি আরও বেশি ক্লারিফাই করে বলে দেয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। আচ্ছা, ওই যে যুদ্ধটা হয়েছিল বক্সারের যুদ্ধে, মুঘলদের পক্ষে কারা কারা সাথ দিয়েছিল? দ্বিতীয় শাহ আলম তো ছিল, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তো ছিল। আর বাংলার পক্ষ থেকে যোগদান করেছিলেন মীর কাসিম, আর আমাদের অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাও কিন্তু দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এই যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে বক্সারের যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধতে কিন্তু ব্রিটিশদের কাছে মুঘলরা কিন্তু খুবই শোচনীয়ভাবে পরাস্ত হয়েছিল। ঠিক আছে, তার ফলে এই যে ধরো বক্সারের যুদ্ধটা হলো, এই যে বক্সারের যুদ্ধতে মুঘলরা হেরে গেল, তার ফলস্বরূপ কিন্তু তাদেরকে এলাহাবাদ চুক্তি বা এলাহাবাদ ট্রিটি বা এলাহাবাদ সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল ব্রিটিশরা। ঠিক আছে, এই এলাহাবাদ চুক্তির মাধ্যমেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দ্বিতীয় শাহ আলম কিন্তু বাংলা, বিহার আর ওড়িশার দেওয়ানি তুলে দেয় আর কি। মানে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানির অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া হাতে তুলে দিয়েছিল এলাহাবাদ চুক্তির মাধ্যমে। যেহেতু বক্সারের যুদ্ধে হেরে গেছে 1764 সালে, 1765 সালে কিন্তু তার ফলে ওকে মানে এলাহাবাদ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন দ্বিতীয় শাহ আলম, এবং তার ফলে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তুলে দেন। এবং এই বাংলা, বিহার, ওড়িশার নামটাও মনে রাখো, অনেক সময় আসতে পারে যে এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোন কোন জায়গার দেওয়ানি আর কি প্রদান করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দ্বারা, তখন হবে বাংলা, বিহার, ওড়িশা। আর এই যে এলাহাবাদ চুক্তি বা এলাহাবাদ ট্রিটি বা এলাহাবাদ সন্ধি 1765 সালে, এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দ্বিতীয় শাহ আলম মানে মুঘল সম্রাটের পক্ষ থেকে, আর ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলমের মধ্যে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়। এটা কিন্তু মিসলেনিয়াসে এসেছিল, যে মিসলেনিয়াস না ক্লার্কশিপ দেখবে করানো আছে, আমার মনে পড়ছে না ঠিক কোথায় এসেছিল, দুটোর ভেতরে একটাতে এসেছিল, যে মানে এই বছরে আসেনি মিসলেনিয়াস, 24 যে পরীক্ষা দেওয়া হয়েছে বা ক্লার্কশিপ 24 সালে যেটা পরীক্ষা হয়েছে সেটাতে আসেনি। মানে মিসলেনিয়াস ক্লার্কশিপের যখন PYQ সেট করেছিলাম কোনো একটা বছর এসেছিল যে এলাহাবাদ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তখন কিন্তু ডাইরেক্ট নামটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দ্বিতীয় শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে 1765 সালে এটা স্বাক্ষরিত হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রচুর আর কি ওখান থেকে প্রশ্ন আসতে পারে। তবে আমি যে নোটগুলো দিলাম ওটা যদি ভালো করে ফলো করো, ওর বাইরে থেকে আসবে না। কোন যুদ্ধে ভারতের সাম্রাজ্য স্থাপনের জন্য ডুবলের আশা ধূলিসাৎ হয়ে যায়? ওটা ভারত হবে না, ভারতে হবে। মানে ডুবলে একজন ফরাসি আর কি, মানে একজন ফরাসি ছিল, তোমরা জানো ফরাসি শাসক ছিল। কোন যুদ্ধে ভারতে হবে ওটা, ভারতে সাম্রাজ্য স্থাপনের জন্য ডুবলের আশা ধূলিসাৎ হয়ে গেছিল? কর্ণাটের প্রথম যুদ্ধ, কর্ণাটের দ্বিতীয় যুদ্ধ, কর্ণাটের তৃতীয় যুদ্ধ, পলাশির যুদ্ধ। কর্ণাট মিন্স কর্ণাটক। সঠিক উত্তর হবে কর্ণাটের তৃতীয় যুদ্ধে যখন শোচনীয়ভাবে হেরে গেল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, তখন কিন্তু ওনার এই ভারতবর্ষে যে সাম্রাজ্য স্থাপন করবেন ওটার আশাটা কিন্তু ভেঙে গেছিলো। কিন্তু ডুবলেই প্রথম ছিল যিনি কিন্তু ভেবেছিলেন যে আর কি ভারতে এই যে আধিপত্য স্থাপন করা যাবে, এটা কিন্তু উনি কিন্তু প্রথম এটা অনুধাবন করতে পেরেছিলেন আর কি। ঠিক আছে, আর উনি কিন্তু দক্ষিণ যে অনেক সময় দেখবে বলে যে পাপেট সিস্টেম, মানে দক্ষিণ ভারতে পাপেট সিস্টেম কে চালু করেছিলেন, তখন সঠিক উত্তর হবে ডুবলে। ঠিক আছে, আর তোমরা চাইলে কিন্তু এই কি বলবো, এই যে কর্ণাটের প্রথম যুদ্ধ, কর্ণাটের এক মিনিট বন্ধুরা, কর্ণাটের প্রথম যুদ্ধ, কর্ণাটের দ্বিতীয় যুদ্ধ, এগুলো সম্বন্ধে একটু কিন্তু তোমরা নলেজ গেন করে নিতে পারো। আগে আমি দিয়েছি এই সম্বন্ধে নোট, শর্টসও ছেড়েছি। যেমন প্রথম কর্ণাটের যুদ্ধটা হয়েছিল 1744 থেকে 1748 এই যে টাইম পিরিয়ডের মধ্যে। তারপর দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল 1749 থেকে 1754 এই টাইম পিরিয়ডের মধ্যে। বিভিন্ন সময় প্রতিপক্ষ আলাদা ছিল। আর তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কিন্তু হয়েছিল 1756 থেকে 63, এই যে একটা টাইম পিরিয়ড অনেক জায়গায় দেখবে 1757 থেকে 1763 দেওয়া আছে। কিন্তু বন্দিবাস বা ওয়ানডিওয়াসের যুদ্ধ একটা, এটাও কিন্তু আসে যে বন্দিবাসের যুদ্ধ বা ওয়ানডিওয়াসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760 সালে। এখানে কিন্তু খুব শোচনীয়ভাবে ফরাসিরা পরাস্ত হয়েছিল, যার ফলে কিন্তু তৃতীয় কর্ণাটকের যুদ্ধতেও পরাস্ত হয়। এবং ফরাসি যে মানে ব্রিটিশরা যে আধিপত্যটা করেছিল ওটা ফরাসিদের ইচ্ছা ছিল, সেটা কিন্তু আর কখনোই বাস্তবায়িত হয়নি। ওরা কিন্তু ভারতবর্ষের কিছু আর কি সীমাবদ্ধ এলাকায় কিন্তু ওরা শাসন করেছিল। যেমন তোমরা জানো পন্ডিচেরি, মায়ে, আমাদের পশ্চিমবঙ্গের চন্দননগর, এখানেও মানে ফরাসিরা শাসন করেছিল।
আচ্ছা চলো পরের প্রশ্ন, উলুগুলানের নেতা কে ছিলেন? গয়া মুন্ডা, জোয়া ভগত, বিরসা মুন্ডা, দিগম্বর বিশ্বাস। বিরসা মুন্ডা কিন্তু উলুগুলানের নেতা ছিলেন। উলুগুলান বিদ্রোহ সময় তোমরা জেনে নিও, মুন্ডা বিদ্রোহ নামেও পরিচিত। এই যুদ্ধটা অ্যারাউন্ড 1899 থেকে 1900 সালে হয়েছিল ওই ছোটনাগপুর, মালবী বা রাঁচি বলতে পারো না, যেটা ঝাড়খণ্ডে বর্তমানে অবস্থিত, ওই এরিয়াটায়। তখন ওর ডেমোগ্রাফিক মানে আলাদা ছিল, নামটাম আলাদা ছিল। তো চলো পরের প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রাজনারায়ণ বসু। ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন। রাজা রামমোহন রায় কিন্তু আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন 1815 সালে। চলো পরের প্রশ্ন, নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন কোন বিখ্যাত সাংবাদিক? নীল চাষিদের সপক্ষে জোর সওয়াল করেছিলেন কোন বিখ্যাত সাংবাদিক? ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন। হরিশ মুখার্জি, শিশির কুমার ঘোষ, ঈশ্বরচন্দ্র ঘোষ, শিবনাথ শাস্ত্রী। একটু আগেই তোমাদের বলছিলাম যে হিন্দু পেট্রিয়ট যখন পড়াচ্ছিলাম তার যে সম্পাদক ছিলেন এবং হিন্দু পেট্রিয়টের যে মূল প্রাণভোমরাই ছিল, মানে যার জন্যই নাম হয়েছিল হিন্দু পেট্রিয়টের, তিনি ছিলেন হরিশ মুখার্জি বা হরিশচন্দ্র মুখার্জি। বুঝতে পারছো? একটা সেটাতেই মানে একই, তোমরা যদি ব্যাপারটা জানো হিন্দু পেট্রিয়ট, সেটা থেকেই উত্তর দিতে পারে। মানে এরকম প্রশ্ন অনেক চারে দেখছিলাম আমি। আর হরিশ মুখার্জি ছিলেন কিন্তু এই নীল চাষিদের পক্ষে প্রথম আর কি জোর সওয়াল করেছিলেন যে অত্যাচার করতো নীল চাষিরা কীভাবে কৃষকদের। সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন ডাব্লিউবিসিএস 2004। ভবানীপুর এটা হবে না বন্ধুরা, এটা নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, ভবানীচরণ হয়তো হবে। তারাচাঁদ দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, জেসি মার্সম্যান। সঠিক উত্তর কী হবে? জেসি মার্সম্যান। মানে প্রথম দিকে একটা প্রশ্ন পড়াচ্ছিলাম যে সমাচার দর্পণ আমাদের ওই যে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়েছিল 1818 সালে, এবং বললাম যে তার সম্পাদক কে ছিল? জেসি মার্সম্যান। ওইটা আর কি এইভাবে এসছে এখানে যে সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন কে, যদি আসতো কোথা থেকে, ওটা ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুরের। আর কে? জেসি মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যান, ঠিক আছে, 1818 সালে। দেখবে প্রথম দিকে 2 নম্বর না 3 নম্বর কোশ্চেনটাই করিয়েছি। কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? ডাব্লিউবিসিএস 2004-এর প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুব কমন প্রশ্ন, প্রচুরবার সেটা রিপিট হয়েছে আমি যতবার পড়িয়েছি। আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুতমিশ, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা কিন্তু ভারতে এসেছিলেন। এবং উনি কোন দেশ থেকে এসেছিলেন? মরক্কো থেকে এসেছিলেন। এবং ওনার অনেকেই বিখ্যাত গ্রন্থ আছে, তার ভেতর যেটা পরীক্ষাতে বেশি রিপিট করে কিতাবুল রিহালা, এটার এই গ্রন্থের রচয়িতাকে ইবন বতুতা। এছাড়াও এই যে কিতাবুল রিহালা এর প্রোনাউন্সিয়েশন অনেক জায়গায় অনেকভাবে দেখবে যে বাংলাটা অনেকভাবে লেখা আছে, তা মোটামুটি একটা তোমরা মনে রাখবে, কিতাবুল রিহালার রচয়িতা ছিলেন ইবন বতুতা। সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন? 1927, 37, 1935, 1947। সঠিক উত্তর 1927 সাল। এখানকার অপশন অনুযায়ী 1928 হতে পারত। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমি খুব চেষ্টা করব কালকের মধ্যেই ডাব্লিউবিসিএস 2004-এর যে কটা কোশ্চেন বাকি রইল সেই কটা আপলোড করে দিয়ে সেটা শেষ করে দেওয়া, মানে 2004-এর। তো ততক্ষণ পর্যন্ত গুড ডে অ্যান্ড গুড বাই বন্ধুরা, ভালো থেকো।